আগামী 19 তারিখ না বাইরে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ প্রত্যেকটা ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি আছেন, খালি দেখে রাখবেন কেন যায়। খালি চিনে রাখেন কারা কারা 19 তারিখে জামায়াতের সমাবেশে যায়। এরপরে দেখতেছি এভাবে প্রকাশ্যে হামকি ধামকি দিচ্ছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক বিএনপি নেতা। দর্শক, সারওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন লাখো মানুষের ঢল নেমেছে সারওয়ার্দী উদ্যানে এবং যেমনটি বলছিলাম গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এই সারওয়ার্দী উদ্যান অভিমুখে লাখো মানুষ কিন্তু এসে ভিড় জমাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু 3 লক্ষেরও অধিক মানুষ কিন্তু সারওয়ার্দী উদ্যানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে টানা বিএনপির বিরুদ্ধে বাকি সব রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে, প্রকাশ্যে মিছিল করেছে, তারেক রহমানের নামে অশোভন অরুচিকর গালিগালাজের ব্যবস্থা করা হয়েছে। এরপর দেখলাম বিএনপি, ছাত্রদল, যুবদল তারাও মাঠে নেমেছে। তারা পাল্টা ভাষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অশোভন ভাষায় গালাগাল দিয়ে স্লোগান তৈরি করেছে, যার মূল ফ্রেমে আমরা দেখেছি নয়ন নামে এক যুবদল নেতাকে। তার অঙ্গভঙ্গি, তার অরুচিকর স্লোগান, এগুলো আবার আমাদের ব্যথিত করেছে। দর্শক, একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনূস যদি চলে যান, যেতে পারেন, জুলাই সনদ যদি কার্যকরভাবে না দিতে পারেন তাহলে ইউনূস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই। ডক্টর ইউনূস যদি চলে যান তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। একদিকে এনসিপি, তারা সারা দেশে জুলাই পদযাত্রা করছে, পাশাপাশি বিএনপিকে একটি ফ্রেমের মধ্যে আটকে রাখার নানান রকম কর্মকৌশল ঠিক করছে ইসলামী দল এবং বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু যে সময় এই দলগুলোকে টেক্কা দিয়ে কাটিয়ে ওঠার সময় সেই সময় বিএনপি বারবারই রাজনৈতিকভাবে ভুল করছে। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, থাকুন আমাদের সাথেই। প্রথম কথা হলো, আমরা মিডফোর্ডে যে ছেলেটিকে সোহাগ প্রকাশ্যে পাথর দিয়ে তাকে হত্যার দৃশ্য দেখেছি। প্রিয় দর্শক, রাজনীতিতে হত্যার ঘটনা আমরা প্রায় দেখি, কিন্তু কিছু হত্যা মানুষের স্মৃতিতে অনেক দিন স্থান পায় এক ভয়ঙ্কর দৃশ্য হিসেবে। আমরা যদি নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা মনে রাখি, আমাদের চোখের সামনে ভেসে আসবে তারেক, সাইদ কিংবা সাম্প্রতিক সময় জেলে ঢোকা সেই জিয়া, কর্নেল জিয়ার নামটি। পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই দৃশ্যে। সরকার বাধ্য হয়ে মায়ার জামাই, আওয়ামী লীগ নেতা মায়ার জামাই তারেক সাইদকেও জেলে ঢোকাতে বাধ্য হয়েছে। কিন্তু এরকম বহু রাজনৈতিক হত্যা হয়েছে, সরকার সেগুলো দৃষ্টি অগোচর মানুষের দৃষ্টির আড়ালে কিংবা সেগুলো বেশি আলোচিত বা চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি। তো রাজনীতিতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে থাকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড। অনেকে বলছেন এই হত্যাটি বিএনপি ঘটিয়েছে, এটা ঘটেছে, সেটা ঘটিয়েছে। আমি সেই বিশ্লেষণ আগে সংক্ষিপ্ত এক লাইনে বলি। যদি এই হত্যাটি বিএনপির নিজস্ব কোনো চিন্তা থেকে আসতো, এই হত্যাটি এইভাবে প্রকাশ্যে পাথর দিয়ে হতো না। এটার পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত ছিল, সেটা দেশি হোক আর বিদেশি হোক। তাই এই দৃশ্যটি তৈরি করা হয়েছে, পাথরের ঘটনাটি তৈরি করা হয়েছে যাতে বিএনপিকে বড় রকম কোণঠাসা করা যায় বা বিএনপিকে আওয়ামী লীগের অবয়বে দেখানো যায়। এইটা মানেন আর না মানেন এক বাক্যে। এরপর থেকে আমরা দেখলাম সারা বাংলাদেশে টানা বিএনপির বিরুদ্ধে বাকি সব রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে, প্রকাশ্যে মিছিল করেছে, তারেক রহমানের নামে অশোভন অরুচিকর গালিগালাজের ব্যবস্থা করা হয়েছে। এরপর দেখলাম বিএনপি, ছাত্রদল, যুবদল তারাও মাঠে নেমেছে। তারা পাল্টা ভাষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অশোভন ভাষায় গালাগাল দিয়ে স্লোগান তৈরি করেছে, যার মূল ফ্রেমে আমরা দেখেছি নয়ন নামে এক যুবদল নেতাকে। তার অঙ্গভঙ্গি, তার অরুচিকর স্লোগান, এগুলো আবার আমাদের ব্যথিত করেছে। এরপর দেখা গেল সুশীলরা এগিয়ে আসলো যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনোভাবে এই গালাগালি রাস্তা বন্ধ করতে হবে। এগিয়ে এসছে বিএনপি, এগিয়ে এসছে জামাত নেতারা। একে অপরে তারা গণমাধ্যমে জানালো তারা এরকম পাল্টাপাল্টি কর্মসূচি বা বক্তব্য বা একে অপরের নেতাকে খাটো করে, ছোট করে, অশালীন ভাষায় মন্তব্য করে আর বক্তব্য কিংবা স্লোগান দিতে চায় না। কিছুটা পরিবেশ শান্ত হলো। এরপর দেখলাম বিএনপির পক্ষ থেকে চরমোনাইয়ের আলেমদেরকে বিভিন্ন ভাষায় স্লোগান তৈরি করে তাদেরকেও যে একটু অশোভনী বা অরুচিকর বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা হলো। যাক, এটা গেল আমাদের কয়েকদিন আগের রাজনীতির একটা দৃশ্য।
আগামীকাল 19 জুলাই ঢাকাতে হতে যাচ্ছে জামাত ইসলামের গত 16 বছরের সবচেয়ে বৃহৎ সমাবেশ। বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে গেছি কয়েক লক্ষ লোক ইতিমধ্যে ঢাকায় ঢুকে পড়েছে আগামীকালকে সমাবেশ সফল করার জন্য। জামায়াত প্রথমে যেটা আমরা দেখলাম চরমোনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের যে প্রোগ্রামটি হলো, আমরা ড্রোন শটে আমাদের ভিডিওগুলো দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ সেই চরমোনাই বলা যাবে না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের সমাবেশে এসেছিল। এত বৃহৎ সমাবেশ আমরা নিকট সময় খুব কম দেখেছি। এবার জামাত সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশটার চেয়ে বৃহৎ আকারে প্রস্তুতি নিয়েছে এবং এই দুটো মঞ্চ থেকে ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ এবং সরকারকে, পাশাপাশি বিএনপিকে কিছু বার্তা দিতে চায়। প্রথম কথা হলো, আমরা বিগত কয়েক দশকে বা যুগে দেখেছি ইসলামী দলগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সবসময় বিভাজিত ছিল, একে অপরকে তারা তাদের বেদাতি কর্মকাণ্ড বা বিভিন্ন রকম আদর্শিক দ্বন্দ্ব এই বিষয় নিয়ে তারা সোচ্চার ছিল। 5 আগস্টের পর হাসিনা বিদায় নেওয়ার পর আমরা দেখলাম জামায়াত, ইসলামী শাসনতন্ত্র বা হেফাজতের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, তার একটা মোর্চা বা এক বাক্সে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা মাঠে নেমেছে। আর এই বিষয়টি এখন বিএনপির জন্য টেনশনের কারণ হয়ে গেছে। বাংলাদেশে বিগত সময় ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভাজিত রাখার একটা প্রধান কারণ ছিল যাতে কখনো ইসলামী মতাদর্শের লোকগুলোর ভোট এক বাক্সে না পড়ে। এটা গোয়েন্দা সংস্থা সবসময় করেছে, এটা জামাত নেতারা বা আলেমরা অভিযোগ করেন। তো এবার যেহেতু আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, এবার সবগুলো দলকে এক ফ্রেমে এনে বিপরীতে বিএনপির সঙ্গে আর বিএনপির সঙ্গে কিছু বাম ঘরানার দলকে ট্যাগ করে আলাদা দুটো প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। 19 তারিখে জামাত যে সমাবেশটি করবে, অনেকেই বলছেন যে এটা জামাতের ইতিহাসের সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে। প্রথম কথা হলো, বিগত 16 বছর শেখ হাসিনা জামাতকে রাজপথে দূরের কথা ঘরেই থাকতে দেয়নি, তাদের পার্টি অফিস তো খুলতে দেয়নি, বরং পার্টি অফিসে ছিল না, অধিকাংশ জায়গায় সব সিলগালা ছিল। সেই সময়ও জামাত রাস্তায় সোচ্চার ছিল, সরকার বিরোধী আন্দোলনে জামাত অনেক সাহসী ভূমিকা রেখেছে, যেটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি। কিন্তু বৃহৎ আকারে সমাবেশ করার সুযোগ জামাত পায়নি, তাদের অনুমতি মেলেনি, তাদের নেতারাই তো ঘর থেকে ঘরে থাকতে পারেনি, কিভাবে এই বিশাল সমাবেশ করবে। তাই 16 বছরের সকল তাদের যে ক্ষোভ, 16 বছরে তাদের যে ক্ষুধা, তাদের যে প্রত্যাশা, তাদের যে চেতনা, তাদের যে যে সঞ্চারিত একটা প্রতিশ্রুতি জনগণের প্রতি, সব কিছুর সঙ্গে মিশ্রণ করে আগামী 19 তারিখে তারা সোহরাওয়ার্দী উদ্যানে দেখাবে তাদের সবচেয়ে বড় পাওয়ার শো। এই পাওয়ার শোটি জামাত ইসলামের বিগত 16 বছর না, বলা হচ্ছে গত 3 দশকে সবচেয়ে বৃহৎ পাওয়ার শো হতে যাচ্ছে জামাত ইসলামের। পুরো রাজনৈতিক দলগুলোর নজর সেদিকে। এই পাওয়ার শো কেন্দ্র করে সারা দেশে যথেষ্ট জনদুর্ভোগ সৃষ্টি হবে, বলতেই হবে। কালকে ঢাকার মানুষের জন্য সবচেয়ে জনদুর্ভোগের একটি দিন হবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই জিনিসগুলো করে ভোট ব্যাংক বাড়ে না কমে আমি জানি না, রাজনৈতিক দল ভালো বুঝতে পারবে। সরকারের উচিত এই রাজনৈতিক সভা সমাবেশগুলো দূরে নিয়ে যাওয়া, হতে পারে এটা টঙ্গীর ইস্তেমা মাঠে, এটা মূল ঢাকা সিটির বাইরে নিয়ে একটা দূরবর্তী জায়গায় বিশাল খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া উচিত এই রাজনৈতিক দলগুলোর সমাবেশ, যাতে সকল মানুষ সেখানে গিয়ে দেখতে পারে। এবং ঢাকাবাসী, যেটা নর্মাল সময় একটা জ্যামের নগরী থাকে, আমাদের যে ট্রাফিক ব্যবস্থা বা আমাদের এই ছোট্ট শহরে যে অডেল মানুষের বসবাস, এত গাড়ি, সব কিছু মিলে কালকের দিনটি জামাত ইসলাম মানুষকে একটা যথেষ্ট জনদুর্ভোগের দিন উপহার দিচ্ছে, এটা কনফার্ম। যদিও জামাত নেতারা এই জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে তারা কালকের এই কাজটি হবে, তারা ক্ষমা চাচ্ছেন, আবার পাওয়ার শো করছে। এরপরে হয়তো বিএনপি করবে, অন্যান্য দল করবে, একইভাবে প্রতিটা দলই জনদুর্ভোগের সৃষ্টি করবে। আমি ভেবেছিলাম জুলাইয়ের পরে বা ইউনূস সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে ঢাকার মধ্যে কোনো পাওয়ার শো হবে না, এটা একটু মানুষের শান্তির নগরী বানাবে। এটা আসলে আমাদের ভাগ্যে জুটবে না, রাজনীতিটা এইভাবেই চলবে, কারণ রাজনীতিবিদরাই দেশটা চালাবেন, তারা তাদের জন্যই কখনো ঢাকার ভিতরে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করবে না, এটা তারা। মাসুম মাহমুদ ভাইয়ের কথাগুলো শুনে আসি। তো যাই হোক দর্শক, আর একটা ভিডিও, চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি, তারপরে আজকের ভিডিওটি শেষ করব। চলুন দেখে আসি। দর্শক, একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনূস যদি চলে যান, যেতে পারেন, জুলাই সনদ যদি কার্যকরভাবে না দিতে পারেন তাহলে ইউনূস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই। তো প্রফেসর ইউনূস যদি চলে যান, তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে। যে এমন না যে ইউনূস চলে গেলেন, অন্য কে আসলো, হাসিনার বিচার হবে কিনা, সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার হবে কিনা, তা না, হবে এবং ভালোভাবেই হবে। এমনকি বিষয়টা এখন আমি সুখবর বলছি এই কারণে, এত সুন্দরভাবে এগোচ্ছে, পারিপার্শ্বিক ঘটনা এমনভাবে ঘটছে, বিএনপি ক্ষমতা আসলেও হাসিনার বিচার হতে হবে। দেখেন, বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায়, কারণ বিএনপির ভোট ওই জামাত এনসিপিতে চলে যাচ্ছে। এখন বিএনপি কি করবে? এই জন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চায়। এটা অবাস্তব অ্যানালজি। আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পারবে, এটা হাস্যকর। তো এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই, দেখেন না, ছাত্রদল সুযোগ পেলেই ছাত্রদল আওয়ামী লীগকে কিভাবে পিটায়। অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে, পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন, ধরে নিলাম, এটা হবে না কিন্তু ধরে নিলাম, বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি, এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে। এই ট্রাইব্যুনালের অধীনেই এই বিচার চলবে। ইকবাল করিম ভুঁইয়া পরবর্তী চিফ অ্যাডভাইজার হোক আর যেই হোক, মাহমুদুর রহমান হোক আর যেই হোক, পিনাকি ভট্টাচার্যরা এসে উপদেষ্টার দায়িত্ব নিক, হাসিনার বিচার হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে হাসিনার বিচার নিশ্চিত,
এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয়, আলামত স্পষ্ট। দর্শক, শেখ হাসিনা রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন, প্রেস সচিব কথা বলেছেন। এখন এই রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন, এটা বিবিসি বাংলা যেভাবে ডকুমেন্টেশন করছে, যেভাবে ফরেন্সিক রিপোর্ট বের হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের, হত্যাকাণ্ডের নির্দেশে লেথাল ওয়েপন ব্যবহারের, সবগুলোকে গ্রেপ্তার করা রাতের মধ্যে, এগুলো সুনির্দিষ্ট ভয়েস রেকর্ড যখন বের হচ্ছে এবং ফরেন্সিক রিপোর্টে ওটা কোনো গুজব না, ওটা হাসিনার বক্তব্য হিসেবে যখন প্রমাণিত হচ্ছে, এস্টাবলিশড হচ্ছে ইন্টারন্যাশনালি, জাতিসংঘের কাছে, তখন হাসিনার আর কোনো রাস্তা থাকছে না। এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করতো হাসিনা গণহত্যা করেছে, কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না, কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। তাহলে ভারত নিজেও বেকায়দা এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতি পড়ছে। অতএব এই পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার বিচার ঠেকানোর মতো মূল কারণে এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না। বরং ওর টিকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে, বিপদে পড়লেই হাসিনার বিচারের গতি বাড়িয়ে দিবে, রায় কার্যকর করবে, বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে, এই যে আওয়ামী লীগের অমুককে ফাঁসি দিয়েছে। তখন হাসিনা যে কাজটা করতো, জামাত নেতাদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত। যখনই দেশে কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোনো নেগেটিভ দিক তৈরি হতো যে না এরা এই জিনিসটা পারছে না, এটা একটা দুর্বলতা, তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি এদিকে ঘুরিয়ে দিত, বলতে যে এই দেখো ফাঁসি দিচ্ছে, তখন সবার দৃষ্টি থাকতো ফাঁসি দিকে। এটা হাসিনা করতো। তো বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনার বিচার তো করবেই, আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে, বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে, জনগণ তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবে। অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোনো রাস্তা নেই। তো বাংলাদেশের সংস্কার নিয়ে প্রশ্ন আছে, নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে, কিন্তু হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। 2-4 জনের যে ফাঁসি হবে আওয়ামী লীগের, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, এটা আওয়ামী লীগও জানে। এই জন্য আওয়ামী লীগের একটা অংশ কিন্তু এখন হাসিনার পক্ষে নেই। কল রেকর্ড বিবিসি উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর। এর মানে হাসিনা যে সুস্পষ্ট গণহত্যাকারী, এর সপক্ষে এমন প্রমাণ আছে, ডিজিটাল প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে, যেগুলো বাজারে ছেড়ে দিলে বিচার আর রায় লাগে না, গণহত্যাকারী হিসেবে এমনিতেই স্বীকৃত। যেমন বিবিসির রিপোর্টেই গণহত্যাকারী হিসেবে হাসিনা স্বীকৃত হয়ে গেছে, বিচারের রায় ওটা আনুষ্ঠানিকতা এবং কার্যকর করার বিষয়। কিন্তু ওয়ার্ল্ড পারসেপশন, পলিটিক্যাল খতিজা হওয়ার আওয়ামী লীগ সেটা হয়ে গেছে, এটা বিচার রায় না হলেও। এখন সামান্য কয়েক সেকেন্ডের ফোন আলাপে হাসিনা একদম জয় বাংলা ইন্টারন্যাশনালি গণহত্যা নির্দেশ সম্বলিত। সেখানে ট্রাইব্যুনালের কাছে আরো অনেক কিছু আছে, গণভবন থেকে অনেক নথি উদ্ধার করেছে, বিভিন্ন থানা থেকে অনেক কিছু উদ্ধার করেছে গণহত্যার সপক্ষে। একটা শক্তিশালী টিম কাজ করছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে এই তাজুল ইসলামের অ্যাডভাইজার হিসেবে। অতএব এমন ভাবে হাসিনাকে ধরা হচ্ছে, ডিজিটাল তথ্য প্রমাণ, যেহেতু আমাদের চোখের সামনের ঘটনা। বিচার যদি নাও হয়, ডক্টর ইউনূস যদি নাও থাকে, এমনকি বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল, হাসিনা জয় বাংলা, আর তবে বিচার প্রক্রিয়া বন্ধ হবে না, কেউ ঠেকাতে পারবে না। এইটা তথ্য প্রযুক্তির কল্যাণে তথ্য প্রযুক্তি হাসিনার জন্য এই ভাগ্য নিয়ে এসেছে। কিচ্ছু করার নেই, কোনো শক্তি নাই বিচার বন্ধ করা, যেভাবে প্রমাণ আসছে। দর্শক, প্রেস সচিবের যে বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিবিসি ইনভেস্টিগেশনের সাম্প্রতিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ড নির্দেশ দিয়েছেন। 2024 সালের ছাত্র আন্দোলন দমনের সময়কার ভিডিও অডিও ফুটেজ বিশ্বমানের ফরেন্সিক বিশ্লেষণে যাচাই হওয়ায় এই অভিযোগ আর অমূলক বলা যাবে না, একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিবিসির রিপোর্টে কত ঘটনা যে ঘটেছে পৃথিবীতে, জাস্ট এইরকম ইনভেস্টিগেশন রিপোর্টে, মানে বিবিসির রিপোর্ট মানে ওটা ওয়ার্ল্ড ডকুমেন্টেশন, ওয়ার্ল্ড প্রমাণ, ওইটি আদালতে সাক্ষ্য। এরপরে এটা তেমন যাচাই বাছাই করা লাগে না, ওই কাগজপত্র এনে ট্রাইব্যুনালে দিতে পারলেই প্রমাণ হয়ে গেছে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।